আমি পদ্মজা, লিখেছেন ইলমা বেহেরোজ, কণ্ঠে পড়শি। আমি পদ্মজা, পর্ব ৪৪। ট্রেনের বগিতে হেঁটে সামনে এগোচ্ছে আমির। তার এক হাতে লাগেজ, অন্য হাতে পদ্মজার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। পদ্মজার মুখ নিকাবের আড়ালে ঢেকে থাকা। সে এদিক ওদিক তাকিয়ে আমিরকে প্রশ্ন করল, খালি সিট রেখে আমরা কোথায় যাচ্ছি? কেবিনে। ততক্ষণে দুজন ৭৬ নম্বর কেবিনের সামনে চলে আসে। আমির দরজা ঠেলে পদ্মজাকে নিয়ে ঢুকলো। ৪টা বাদ, ৪ জনের কেবিন বোঝাই যাচ্ছে। পদ্মজা বলল, আরও দুজন আসবে কখন? ট্রেন তো ছেড়ে দিচ্ছে। ৪ বাথই আমাদের। পদ্মজা ডান পাশের বাথে বসতে বসতে বলল, অনেক খরচ করেছেন। আমির লাগেজ জায়গা মতো রেখে পদ্মজার পাশে বসলো। বলল, নিকাব খুলো এবার, কেউ আসছে না। পদ্মজা নিকাব খুলল। ঝমঝম শব্দ তুলে ট্রেন যাত্রা শুরু করেছে। আমির জানালা খুলে দিতেই পদ্মজার চুল তীর তীর করে উঠতে থাকলো। পদ্মজা দ্রুত ২ হাত মুখের সামনে ধরে বাতাস থেকে রক্ষা পাওয়ার ব্যর্থ চেষ্টা করল। আমির বাম পাশের বার্থে বসে হাসলো। বলল, হাত সরাও, দেখি একটু বউটাকে। পদ্মজা ২ হাত সরালো। ঠোঁটে আঁকা হাসি, ছোট চোখ ছোট করে তাকিয়ে আছে। চুল অবাধ্য হয়ে উঠছে। আমির এক হাতের উপর থুতনির ভর দিয়ে বলল, এই হাসির জন্য দুনিয়া এফোর ওফোর করতেও রাজি। পদ্মজা দাঁত বের করে হাসল, লজ্জায় চোখ নামিয়ে নিল। আমির পদ্মজার পাশে এসে বসে পদ্মজার চুল খোপা করে দিল। তারপর বলল, এবার বোরকাটা খুলে ফেলো, গরম লাগছে না? পদ্মজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আমির বলল, কেউ আসবে না পদ্মাবতী, পৌঁছাতে বিকাল হবে, নিশ্চিন্তে শুধু বোরকা খুলতে পারো, আর কিছু খুলতে হবে না। পদ্মজার কান রিরি করে উঠে। আমিরের উড়ুতে কিল দিয়ে বলল, ছি। আমির উচ্চস্বরে হেসে উঠল। পদ্মজা ভ্রুকুটি করে বোরকা খোলে। এরপর জানালার ধারে বসে বলল, আমরা যে বাড়িতে যাচ্ছি আর কে কে থাকে? একজন দারোয়ান আর একজন বুয়া আছে। যে বাড়ি না, তোমার বাড়ি। ওনারা বিশ্বস্ত, নয়তো রেখে এসেছি। পদ্মজা কিছু বলল না। আমির পদ্মজার পাশ ঘেঁষে বসল। পদ্মজার কানের দুলে টোকা দিয়ে কোমর জড়িয়ে ধরল। পদ্মজা মেরুদণ্ড সোজা করে বসে। শীতল একটা অনুভূতি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে। চোখ বুজে স্বভাববশত বলে উঠল, কেউ দেখবে। আমির ভ্রুকুঞ্চন করে চোখ তুলে তাকায়। পদ্মজা বুঝতে পারে সে ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছে। জিহ্বা কামড়ে আর চোখে আমিরকে দেখে হাসার চেষ্টা করল। আমির বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকিয়ে থাকে। এরপর আরো শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজার ঘাড়ে নাক ডুবিয়ে দিল। বলল, দেখুক, যার ইচ্ছে দেখুক। দরজায় টোকা দিচ্ছে কেউ। শব্দে পদ্মজার ঘুম ছুটে গেল। ধরফড়িয়ে উঠে বসে। কখন ঘুমিয়ে পড়েছে মনে পড়ছে না। আমিরের কোলে তার মাথা ছিল। মানুষটা এতক্ষণ বসেছিল। পদ্মজাকে এভাবে উঠতে দেখে আমির ইশারায় শান্ত হতে বলল। পদ্মজা দ্রুত নিকাব পরে নেয়। এরপর আমির আর দরজা খুলল। ঝালমুড়ি নিয়ে একজন লম্বা ধরনের লোক দাঁড়িয়ে আছে। নাকটা মুখের তুলনায় একটু বেশি লম্বা। আমির বলল, এভাবে অনুমতি না দিয়ে টোকা দেওয়া অভদ্রতা। আমাদের দরকার পড়লে আপনাদের এমনিতেই খুঁজে নিতাম। আর এমন করবেন না, আপনার জন্য আমার বউয়ের ঘুম ভেঙে গেছে। নিন টাকা, ঝালমুড়ি দেন। লোকটা বেশ আনন্দ নিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল। বোধহয় আর বিক্রি হয়নি, হতে পারে আমিরই প্রথম কাস্টমার। লোকটি চলে গেল। আমির কেবিনে ঢুকে দরজা বন্ধ করল। তারপর পদ্মজাকে বলল, একজন লোক ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল, এই নাও, খাও। এরপর আবার ঘুমাও। দুজন একসাথে ঝালমুড়ি খেতে খেতে সুখ দুঃখের গল্প শুরু করে। আমির তার শহুরে জীবনের গতিবিধি বলছে, কখন কখন বাসায় থাকে, কিভাবে ব্যবসায়ী শহরে যায়। পদ্মজা মন দিয়ে শুনছে। একসময় পদ্মজা বলল, একটা কথা জানার ছিল। কি কথা? আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে লুকোনো কোনো ব্যাপার আছে। শুধু মনে হচ্ছে না, একদম নিশ্চিত আমি। আমির উৎসুক হয়ে ঝুঁকে বসল। আগ্রহ ভরে জানতে চাইল, কি রকম? পদ্মজা আরও এগিয়ে আসে। আকাশে দুপুরের কড়া রোদ ছলাৎ করে রোদের ঝিলিক জানালায় গলে কেবিনে ঢুকে আবার হারিয়ে যাচ্ছে। বাতাস ভ্যাপসা গরম, মাঝে মাঝে শীতল ঠান্ডা। সেসব উপেক্ষা করে পদ্মজা তার ভেতরের সন্দেহগুলো বলতে শুরু করল। রুম্পাবুড়িকে বন্দি করে রাখা হয়েছে। আমি নিশ্চিত কেন বন্দি করে রাখা হয়েছে সেটা দাদু জানেন। উনি সবসময় রুম্পাবুড়ির ঘরের দরজায় নজর রাখেন। আমি অনেকবার ঢুকতে চেয়েছি, পারিনি। বাড়ির পিছনের জঙ্গলে কিছু একটা আছে। সেটা ভূত, জিন জাতীয় কিছু না,
এমনটা মনে হওয়ার তেমন কারণ নেই আমার, অকারণেই মনে হয়েছে। জঙ্গলটা আপনা আপনি সৃষ্টি হয়নি আর ভয়ঙ্কর হয়নি। কেউ বা কারা এই জঙ্গলটিকে যত্ন করে তৈরি করেছে, ভয়ঙ্কর করে সাজিয়েছে। এছাড়া বাড়ির সবাইকে আমার সন্দেহ হয়। এ ব্যাপারে আপনি কি বলেন? আমি একটুও অবাক হলো না, মুখের প্রকাশভঙ্গি পাল্টালো না। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি আমি এসব। পদ্মজা আমিরের 2 হাত খামচে ধরে এক নিঃশ্বাসে বলল, আমাকে বলুন, অনুরোধ লাগে বলুন। আমি শুনতে চাই, অনেকদিন ধরে নিজের ভেতর পুষে রেখেছি। আমির অসহায় দৃষ্টিতে তাকালো, বলল, আমার ধারণা তোমার ধারণা অবধিই সীমাবদ্ধ, এর বাইরে কিছু জানি না। এই রহস্য খুঁজে বের করার ইচ্ছে হওয়া সত্ত্বেও আমি হজম করেছি। আমার ইচ্ছে মাটি চাপা দিয়েছি। আমিরের গলাটা কেমন শোনালো। পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল, কেন কেন দিয়েছেন? আমির হাসল, বলল, ধুর, এখন এসব গল্প করার সময়, শুনো এরপর কি করব। পদ্মজা কথার মাঝে আটকে দিয়ে সঙ্গে সঙ্গে বলল, কথা ঘোরাবেন না, আমি খেয়াল করছি হাওলাদার বাড়ির প্রতি আপনি উদাসীন। কোনো ব্যাপার পাত্তা দেন না, সবসময় বাড়ির চেয়ে দূরে দূরে থাকেন, কোনো ঘটনায় নিজেকে জড়ান না। কেন নিজেকে গুটিয়ে রাখেন? আমিরের দৃষ্টি অস্থির। সে এক হাতে ব্যর্থ খামচে ধরার চেষ্টা করে ঘন ঘন শ্বাস নেয়। পদ্মজা খুব অবাক হয়, আমিরের এত কষ্ট হচ্ছে কেন? পদ্মজার উৎকণ্ঠা, কি হলো আপনার, কোথায় কষ্ট হচ্ছে? না, কিছু হয়নি। এই পদ্মজা। আমির চট করে পদ্মজার 2 হাত শক্ত করে ধরল। চোখ দুটিতে ভয়। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো। আমির বলল, আমার তোমাকে অনেক কিছু বলার আছে, অনেকবার বলতে গিয়েও পারিনি। আজ যখন কথা উঠেছে। আচ্ছা পদ্মজা, আমার পরিচয় জেনে আমাকে ছেড়ে যাবে না তো? আমি তোমাকে হারালে একাকিত্বে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাব। আমার জীবনের একমাত্র সুখের আলো তুমি। পদ্মজার হৃৎপিণ্ড থমকে গেল। সে পরিস্থিতি বুঝে উঠতে পারছে না। আমি উত্তরের আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছি। পদ্মজা ধীর কণ্ঠে বলল, লুকোনো সব কথা বলুন আমাকে। আপনি আমার স্বামী, আপনাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবি না আমি, বিশ্বাস করুন। আমির নতজানু হয়ে বলল, আমি আমার আব্বার অবৈধ সন্তান। আমার জন্মদাত্রী জন্ম দিয়েই মারা যায়, দিয়ে যায় অভিশপ্ত জীবন। পদ্মজা 2 পা কেঁপে ওঠে, মাথা ভন ভন করে ওঠে, শিরদ্রা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায়। আমির ঢোক গিলে আবার বলল, আমার জন্মদাত্রী মারা যাওয়ার পর আব্বা আমাকে নিয়ে আসেন। আমার বর্তমান আম্মা আমাকে দেখে খুব রেগে যায়, কিছুতেই আমাকে মানতে চায়নি। তখন ছেলে মেয়ে ছিল না আমার, তাই মাস ঘোরাতেই আমাকে মেনে নিল। ছেলের মতো আদর শুরু করল। এসব দাদুর মুখে পরে শুনেছি। আব্বা আমাকে তুলে এনে জায়গা দিলেও সন্তানের মতো ভালোবাসেনি কখনো। যখন আমার 11 বছর, আমি আর রিদওয়ান একসাথে জানতে পারি আমি আব্বার অবৈধ সন্তান। আব্বা আবার রিদওয়ানকে খুব আদর করতেন। রিদওয়ান ছোট থেকেই আমার সাথে ভেজাল করত, ঝগড়া করত। যখন এমন একটা খবর জানতে পারল, ও আরও হিংস্র হয়ে ওঠে। আমি তখন অনেক শুকনো আর রোগা ছিলাম। রিদওয়ান স্বাস্থ্যবান তেজি ছিল। আব্বার এমন ছেলেই পছন্দ, কেন পছন্দ জানি না। 19 থেকে 20 হলেও রিদওয়ান খুব মারত। আব্বার কাছে বিচার দিলে রিদওয়ান আরও 10টা বানিয়ে বলতো, তখন আব্বা আমাকে মারতেন। রিদওয়ান একবার আমাকে জঙ্গলে বেঁধে ফেলে রেখেছিল। 1.5 দিন পরে ছিলাম। রাতে ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিয়েছি, মুখ বাঁধা ছিল, তাই তো চিৎকার করেছি, তবুও কেউ শুনেনি। ভয়ে বুক কাঁপছিল। মনের ভয় মিশিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত দানব দেখেছি। বাঁচানোর মতো কেউ ছিল না। 1.5 দিনের সময় আমার বাড়িতে কাজ করতেন ফকির মিয়া নামে একজন। উনি আমাকে জঙ্গলে বাঁধা অবস্থায় পান। বাড়িতে বৈঠক বসে। রিদওয়ানকে 2টো বেতের বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয়। রিদওয়ান এক তো বলিষ্ঠবান, তার উপর আমার 2 বছরের বড়। কিছুতেই পেরে উঠতাম না। পানিতে ঠেসে ধরে রেখেছে অনেকবার। ওর মস্তিষ্ক অসুস্থ। আমার জীবন জাহান্নাম হয়ে ওঠে। আম্মাকে বললেও আম্মা বাঁচাতে পারতেন না, সবসময় নিশ্চুপ। কষ্ট থেকে বাঁচার জন্য যখন আমার 15 বয়স, শীতের রাতে পালিয়ে যাই। শীতে কাঁপতে কাঁপতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যাই। এরপর দিন চোখ খুলে দেখি আমি হাওলাদার বাড়িতে। আমার সামনে রিদওয়ান, আব্বা, চাচা, আম্মা, সবাই। বুঝে যায় আমার কোনো জায়গা নাই আর, এখানেই থাকতে হবে। যতই কষ্ট হোক থাকতে হবে। আমিরের কণ্ঠে স্পষ্ট কান্না, চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পদ্মজা হেসকি তুলে কাঁপছে। আমির অশ্রুসজল চোখ মেলে পদ্মজার দিকে তাকালো, হেসে ফেলল। পদ্মজার 2 চোখের জল মুছে দিয়ে বলল, আরে পাগলি, কাঁদছো কেন? এসব তো পুরনো কথা। আমার পড়াশোনাটা আবার চলছিল ভালোই। আমি ভালো ছাত্র ছিলাম, এদিক দিয়ে বুদ্ধিমান ছিলাম।
সবসময় ভালো ফলাফল ছিল, এজন্য কদর একটু হলেও পেতাম। যখন আমার 18 বয়স, বাড়িতে অস্বাভাবিক কিছু অনুভব করি। রাত করে অদ্ভুত কিছুর শব্দ শুনি, জঙ্গলে আলো দেখতে পাই। চাচাকে প্রায় রাতে জঙ্গলে যেতে দেখি। রিদওয়ান আর চাচা মিলে কিছু একটা নিয়ে সবসময় আলাপ করতো। ওদের চোখে মুখে থাকতো লুকোচুরি খেলা। আমি একদিন রাতে চাচাকে অনুসরণ করি। প্রায় 10 মিনিট হাঁটার পর চাচাকে দেখে ফেলে। এই ভুলের জন্য কম মার খেতে হয়নি সেদিন। তবুও বেহায়ার মতো কয়েকদিন পর আবার অনুসরণ করি। রিদওয়ান পিছনে ছিল দেখিনি। আব্বা সেদিন অনেক মারল, দা ছুঁড়ে মারেন। এই যে থুতনির দাগটা, এটা সেই দায়ের আঘাত। একসময় আব্বা আমাকে নিয়ে আলোচনায় বসলেন। বললেন আমাকে শহরে পাঠাবেন পড়ালেখার জন্য। কোনো ব্যবসা করতে চাইলে তারও সুযোগ করে দিবেন। আমি যেন এই বাড়ি আর বাড়ির আশপাশ নিয়ে মাথা না ঘামাই। আমি মেনে নিই, রিদওয়ানের সাথে থাকতে হবে না আর, এর চেয়ে আনন্দের কি আছে। চলে আসি ঢাকা। শুরু হয় নিজের জায়গা শক্ত করার যুদ্ধ। এখানে এসেও অনেক অপমান সহ্য করতে হয়, তবুও থেমে যায়নি। যুদ্ধ করে চলেছি। আমাকে বাঁচতে হবে, মানুষের মতো বাঁচতে হবে, কারো লাথি খেয়ে না। যখন আমার 23 বছর, তখন থেকে আমার কদর বেড়ে যায়। ব্যবসায় মোটামুটি সফল হয়ে যায়। ভাগ্য ভালো ছিল আমার। অতিরিক্ত পরিশ্রম আমাকে নিরাশ করেনি। তখন আব্বা আমার প্রশংসায় পঞ্চমুখ। রিদওয়ান আগের মতো হাত তোলার সাহস পায় না। সেই আমি আজ এই জায়গায়। এখন আমার যে অবস্থানে, হাওলাদার বাড়ির কাউর সাহস নেই আমার চোখের দিকে তাকানোর। আমি চাইলেই শোধ নিতে পারি, কিন্তু নেব না। তারা থাকুক তাদের মতো। রিদওয়ান ছোটবেলা যা করেছে মেনে নিয়েছি। এখন তোমার দিকেও নজর দিয়েছে। ওর নজর আমার বাড়ি, গাড়ি, অফিস, গোডাউনেও আছে। আমি টের পাই ও পারলে আমাকে খুন করে দিত, কিন্তু পারে না। আমার ক্ষমতার ধারে কাছে ওর জায়গা নেই। এখন আমার নিচের এক বিশাল রাজত্ব আছে। আমার অহংকার করার মতো অনেক কিছু আছে। হাওলাদার বাড়ির কেউ কেউ মিলে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করছে, আমি নিশ্চিত। তাই হাওলাদার বাড়িতে আমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আম্মা ছাড়া ওই বাড়ির সবার ভালোবাসা মুখোশ মাত্র। আমার দরকার ছিল একজন ভালো মনের সঙ্গিনী। আমি পেয়ে গেছি, আর কিছু দরকার নেই। আমি আমার অর্ধাঙ্গিনীকে তার আসল সংসারে নিয়ে যাচ্ছি। এখন আমার মন শান্ত, কোনো চিন্তা নেই, খুব বেশি সুখী মনে হচ্ছে। আমির পদ্মজার হাতে চুমু খেলো। পদ্মজা তখনও কাঁদছে। সে আচমকা আমিরকে জড়িয়ে ধরল, গভীরভাবে শক্ত করে। এরপর কান্নামাখা কণ্ঠে বলল, আমি কখনো আপনাকে কষ্ট দেব না, কোনোদিনও না। কেউ আপনাকে ছুঁতে আসলে আমি তার গর্দান নেব। আমি উন্মাদ হয়ে তাকে ছিঁড়ে কুটি কুটি করব। কারো সেই ক্ষমতা নেই আর, মিছিমিনি ভয় পাচ্ছ। পদ্মজা আরো শক্ত করে ধরার চেষ্টা করে। আমির পদ্মজার পিঠে হাত বুলিয়ে বলল, এই প্রথম আমার বউয়ের গভীর আলিঙ্গন পেলাম। ভালো লাগছে, ছেড়ো না কিন্তু। প্ল্যাটফর্মে হাঁটছে ওরা। আমির পদ্মজার এক হাত ধরে রেখেছে। খুব দ্রুত হাঁটছে। পদ্মজা তাল মেলাতে পারছে না, চেষ্টা করছে। মোটর গাড়ি নিয়ে একজন কালো চশমা পরা লোক অপেক্ষা করছিল। আমির সেখানে গিয়ে থামে। লোকটা সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দিল, ব্যাগ জায়গা মতো রাখে। আমির আগে পদ্মজাকে উঠতে বলল। পদ্মজা অবাক হয়। এরকম গাড়ির সাথে সরাসরি পরিচয় নেই তার, কিন্তু প্রকাশ করল না। আমিরের কথা মতো গাড়িতে উঠে বসলো। এরপর আমির উঠল। গাড়ি চলতে শুরু করে। আমির পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আমাদের নিজস্ব গাড়ি। কথা ছিল কিন্তু, আমার গাড়ি দিয়ে রাত বেরাতে যখন তখন ঘুরতে বের হব। পদ্মজা কিছু বলল না। সে উপভোগ করছে নতুন জীবন। ঘণ্টাখানেকের মধ্যে একটা বাড়ির সামনে গাড়ি থামে। কালো চশমা পরা লোকটা দ্রুত গাড়ি থেকে নেমে আমিরের ডান পাশের দরজা খুলে দিল। আমির পদ্মজাকে নিয়ে নামলো। পদ্মজা বাড়িটা দেখে মুগ্ধ হয়। ডুপ্লেক্স বাড়ি। একজন দারোয়ান দৌড়ে এসে সালাম দিল। পদ্মজার সাথে পরিচিত হলো। এরপর আসে একজন মধ্যবয়স্ক নারী। ইনি বোধহয় বাড়ির কাছের লোক। সবাই একসাথে বাড়ির ভেতর ঢুকলো। পদ্মজা তার নতুন বাড়ি মন দিয়ে দেখছে। পূর্ব দিক থেকে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল বিশাল বৈঠকখানা। উত্তর দক্ষিণে লম্বা। দক্ষিণ পাশে বারান্দা, তাতে নানা ধরনের ফুল ফুটে আছে। টবের মধ্যে মনে হবে যেন একটা ছোটখাটো বাগান। বৈঠকখানার দক্ষিণ পশ্চিম কোণার দিকে বেশ বড় শোবার ঘর। পদ্মজা প্রশ্ন করার আগে আমির বলল, না, এটা আমাদের ঘর না। উত্তর পশ্চিম কোণার দিকে রান্নাঘর এবং টয়লেট, আর এই দুয়ের মাঝে, মানে বৈঠকখানার পশ্চিম দিকের মাঝখানের খাওয়ার ঘর। বৈঠকখানার মাথার উপর দিয়ে তাকালে সেখানে সোনালি কালারের ঝাড়বাতি ঝুলছে। বৈঠকখানার উত্তর দিকে একটা সিঁড়ি সাপের মতো পেঁচিয়ে উপর দিকে উঠে গেছে। আর
আমির পদ্মজাকে নিয়ে সেদিকে হাঁটে। সিঁড়ি পেরুনের পর হাতের বাঁদিকে অনেক বড় একটা শোবার ঘর, দামি দামি জিনিসের সৌন্দর্য আকাশ ছোঁয়া। দুজন একসাথে ঢুকে পদ্মজা চোখ ঘুরিয়ে সবকিছু দেখছে। আমির বলল, গোসল করে নাও। পদ্মজা বোরকা খুলে কলপার খুঁজতে থাকলো। আমির গোসলখানার দরজা খুলে দিয়ে বলল, এই যে এদিকে। দুজন একসাথে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। পদ্মজা 2 তলাটা আরেকটু দেখার জন্য ডান দিকে মোড় নিল। প্রথমে চোখ পড়ল বড় ব্যালকনি, এরপর আরেকটা শোবার ঘর। ব্যালকনিতে লতাপাতার ছোট ছোট টব। বিরাট অট্টালিকায় সুখের সাথে কেটে যায় 5 মাস। লাবণ্য দেশ ছেড়েছে 2 মাস হলো, বুয়া কাজ ছেড়েছে 3 মাস। পদ্মজা আর কাজের লোক নিতে দিল না, সে এক হাতেই নাকি সব পারবে। তবুও আমির একটা 12-13 বছর বয়সী মেয়ে রাখছে সাহায্যের জন্য। ভোরের নামাজ পড়ে রান্নাবান্না করে পদ্মজা, এরপর শাড়ি পাল্টে নেয় কলেজে যাওয়ার জন্য। আমিরকে ব্লেজার টাই পরতে সাহায্য করে। প্রথম যেদিন আমিরকে ব্লেজার পরতে দেখেছিল, অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, এই পোশাকের নাম কি? আপনাকে খুব বেশি সুন্দর দেখাচ্ছে। আমির হেসে জবাব দিয়েছিল, ব্লেজার, বাইরে থেকে আনা। এমন অনেক কিছুই পদ্মজার অজানা ছিল, সব কিছু এখন তার চেনা জানা। এই বিলাসবহুল জীবন বেশ ভালো করেই উপভোগ করছে। মানুষটা সারাদিন ব্যস্ত থাকে, তবুও ফাঁকে ফাঁকে টেলিফোনে যোগাযোগ করে। পদ্মজাকে নিয়ে গোডাউন দেখিয়েছে, অফিস দেখিয়েছে, সব কিছু সাজানো গোছানো। গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য, কত রকমের দ্রব্য। পদ্মজা জীবনে ভালোবাসা এবং অর্থ দুটোই চাওয়ার চেয়েও বেশি পেয়েছে। সকাল 9টা বাজে। আমির তাড়াহুড়ো করছে, তার নাকি আজ দরকারি মিটিং আছে। পদ্মজা শাড়ির আঁচল কোমরে গুজে দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। আমির 2 তলা থেকে নেমেই বলল, আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, কলেজ চলে যাও। আরে খেয়ে যাবেন না তো? সময় নেই, আসছি। খেয়ে যান না। বলছি তো তারা আছে, জোরাজুরি করছো কেন? আমির দ্রুত বেরিয়ে যায়। পিছু ডাকতে নেই, তাই পদ্মজা ডাকল না। মনাকে ডেকে বলল, খেয়ে নাও তুমি। মনা পদ্মজার সাহায্যকারী, পদ্মজার ছোটোখাটো ফরমায়েশ পালন করে। পদ্মজা বৈঠকখানায় গিয়ে বসে। আজ কলেজে যেতে ভালো লাগছে না, ভোরে একটা খারাপ স্বপ্ন দেখেছে। মায়ের কথা খুব মনে পড়ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। অকারণে মন বিষণ্ণতায় চেয়ে আছে, অকারণেও না বোধ হয়। আমির বিরক্ত হয়ে কথা বলেছে, এজন্য বোধ হয় মন আকাশে বৃষ্টি নেমেছে। পদ্মজা পুরোটা দিন উপন্যাস পড়ে কাটিয়ে দিল। সন্ধ্যার আগ মুহূর্তে কলিং বেল বাজে। পদ্মজা দ্রুত গিয়ে দরজা খুলে দিল। আমির দাঁড়িয়ে আছে, বাইরে বাতাস। পদ্মজা বলল, আসুন। আমির ভেতরে আসে না, সে ঠায় দাঁড়িয়ে থাকে, তাকিয়ে আছে পদ্মজার দিকে। পদ্মজা কপাল কুঁচকালো, বলল, কি হলো, আসুন। আমির চট করে পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা চেঁচিয়ে উঠে বলল, কেউ দেখবে। আমির মনাকে ডাকলো। মনা, কই রে, দেখে যা। আপনি ওকে ডাকছেন কেন? এবার কাউকে দেখাবো। উফ আল্লাহ, ছাড়ুন। মনা, মনা। মনা 2 তলা থেকে নেমে আসে। আমির মনাকে দেখে বলল, এই দেখ, তোর আপারে কোলে নিয়েছি, দাঁড়া তোর সামনে একটু আদর করি। পদ্মজা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে, চাপা স্বরে বলল, মনা কি ভাববে? আমি আর বলবো না, কেউ দেখবে, ছেড়ে দিন। আমির পদ্মজাকে নামিয়ে দিল। মনা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, সে কি করবে বুঝতে পারছে না। আমির বলল, যা, ঘরে যা। মনা যেন এটা শোনার অপেক্ষায় ছিল, দৌড়ে চলে যায়। পদ্মজা হাঁপ ছেড়ে বাঁচল। আমিরকে গুরুজনদের মতো বলল, আক্কেল জ্ঞান কখন হবে আপনার? বয়স তো কম হলো না। অবিকল পদ্মজার কথার ধরন অনুসরণ করে আমির বলল, আর কতদিন কেউ দেখবে কথাটা মুখে থাকবে? বিয়ের তো কম দিন হলো না। আপনি কালাচাঁদ না কালা মহিষ, এটা পূর্ণা বলতো না? হেই, আমি মোটেও কালা না তো কি, এই যে দেখুন দেখুন, আমার হাত আর আপনার হাত। পদ্মজা হাত বাড়িয়ে দেখায়। আমির খপ করে পদ্মজার হাত ধরে চুমু খেয়ে বলল, এই হাতও আমার। পদ্মজা বলল, ঠেসে ধরা ছাড়া আর কিছু পারেন আপনি? ছাড়ুন। আমির পদ্মজার হাত ছেড়ে দিয়ে হাসতে থাকলো। চলবে। উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।